মেঘরাক্ষস তার রাজপ্রাসাদে বসে একটা আয়নায় পরী আর নাগিনের সাথে ঘটে যাওয়া সব দৃশ্য দেখতে থাকে আর বলে, না 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 পরি, তুই এভাবে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিতে পারিস না। না, এভাবে আর বসে থাকা চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে। মহারাজ, আমাদের কন্যা পরিলোকে আসার 10 দিন পূর্ণ হলো। আজ যে আমাদের কন্যাকে গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে কন্যার ভবিষ্যৎ জানার জন্য। আরে তাই তো, আমার তো মনেই ছিল না। চলো চলো, এখনই নিয়ে যাই গুরুদেবের কাছে। রানী পরী আর পরীরাজা তাদের পরীকন্যাকে নিয়ে পরিলোকের গুরুদেবের কাছে যায়। গুরুদেব রানী পরী আর পরীরাজাকে দেখে বলে, এসো রাজা রানী এসো, আর এখানে আসার কারণ বলো। গুরুদেব, আমাদের কন্যার ভবিষ্যৎ জানতে এসেছি, দয়া করে আমাদের কন্যার ভবিষ্যৎ বলে দিন। পরীরাজার কথা শুনে গুরুদেব ধ্যানে বসে আর কিছুক্ষণ পর বলতে থাকে, এই কন্যা বড় হলে এর চুল হবে খুবই আকর্ষণীয় আর শক্তিশালী, আর সেই চুলই হবে সকল প্রকার অপশক্তির শক্তি অর্জনের হাতিয়ার। তাই তোমাদের এই কন্যাকে খুবই যত্নে আর নিরাপদে রাখতে হবে। ঠিক আছে গুরুদেব। রানী পরী আর পরীরাজা গুরুদেবের কাছে বিদায় নিয়ে আবারও পরীলোকে ফিরে আসে। মহারাজ, আমাদের কন্যা বড় হলে তার চুল খুবই শক্তিশালী হবে আর অপশক্তি শক্তি অর্জনের হাতিয়ার। তাই আমি বলি কি, আপনি পরীলোকের চারদিকে একটা শক্তিশালী বলয় তৈরি করে দিন, যাতে করে কোনো অপশক্তির রাজ্যে প্রবেশ করতে না পারে। তুমি একদম ঠিক বলেছো রানী, আমি এখনই জাদু দিয়ে শক্তিশালী বলয় তৈরি করছি। এই বলে পরীরাজা জাদু দিয়ে পরীলোকের চারদিকে একটা অদৃশ্য শক্তিশালী বলয় তৈরি করে আর পরী রানীকে বলতে থাকে, রানী, আমি রাজ্যের কাজে বাইরেই বেশি থাকবো, প্রাসাদে কম থাকবো। তুমি আমার অনুপস্থিতিতে কন্যার খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে মহারাজ। রানী পরী আর পরীরাজা তাদের কন্যাকে আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই কেটে যায় 18টা বছর। পরীকন্যা ছোট শিশু থেকে বড় হয়ে যায়। একদিন পরীকন্যা রাজকুমারী স্বর্ণাপরী তার কক্ষে ঘুমিয়েছিল। ঠিক তখনই তার কক্ষে একটা দাসী পরী প্রবেশ করে। এই তো সুযোগ, এই তো সুযোগ। পরিকন্যা এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে এর চুল কেটে নিয়ে মেঘরাক্ষসকে দিতে পারলেই মেঘরাক্ষস আমাকে শক্তি দান করবে, আর তারপর আমি দাসী পরী থেকে রানী পরীতে পরিণত হব। দাসী পরী মনে মনে এসব বলে আর ঘুমন্ত স্বর্ণাপরীর দিকে এগিয়ে যেতে থাকে। দাসী পরী স্বর্ণাপরীর বিছানার কাছে এসে যেমনি স্বর্ণাপরীর চুলের দিকে হাত বাড়ায়, ঠিক তখনই স্বর্ণাপরী চোখ মেলে তাকায় আর দাসী পরীর খপ করে হাত চেপে ধরে। মূর্খ দাসী, তোর এত বড় সাহস, আমার চুলের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাস আর তোর হাতও বাড়াস। তোর উদ্দেশ্য কি? বল, বল আমাকে, কে পাঠিয়েছে তোকে আমার চুলের ক্ষতি করার জন্য? বল, বল আমাকে। আপনি ভুল ভাবছেন রাজকুমারী, আমার কোনো উদ্দেশ্য নেই, আর আমাকে কেউ পাঠায়নি আপনার চুলের ক্ষতি করার জন্য। আপনার চুল অনেক সুন্দর তো, তাই আমি শুধু একটু স্পর্শ করতে চেয়েছি মাত্র। মিথ্যে, তুই মিথ্যে বলছিস দাসী। আমার চুলের দিকে কেউ লোভনীয় দৃষ্টিতে তাকালে বা হাত বাড়ালে আমার পরিশক্তি আমাকে জানান দেয়। স্বর্ণাপরীর এই কথায় দাসী পরী খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, রাজকুমারী, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি এমনটা আর কখনো করব না রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। তুই এই কাজের কোনো ক্ষমা পাবি না দাসী। আমি তোকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিব। স্বর্ণাপরী জাদু করে দাসী পরীকে একটা ছোট্ট খরগোশে পরিণত করে। আজ থেকে তুই সারা জীবন এই খরগোশ হয়েই থাকবি, মূর্খ দাসী। এই বলেই স্বর্ণাপরী তার কক্ষ থেকে বেরিয়ে যায় আর দাসীরূপী খরগোশ কক্ষের এক কোণে বসে কাঁদতে থাকে। স্বর্ণাপরী তার মা রানীকে বলতে থাকে, মা,
এইভাবে রাজ্যে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি ঘুরতে যেতে চাই পরিলোকের বাহিরে। তা হবে না রে মা, বাইরে যে তুই নিরাপদ নোস। বিভিন্ন অপশক্তি ওত পেতে আছে তোর চুলে আক্রমণ করার জন্য। মা, তুমি চিন্তা করো না, আমার চুলের খেয়াল রাখার জন্য আমি একাই যথেষ্ট। তুমি শুধু আমাকে বাইরে যাওয়ার অনুমতি দাও মা। কিন্তু না করো না মা, আমি কথা দিচ্ছি আমার কিছুই হবে না। আচ্ছা বেশ, দিলাম অনুমতি। সাবধানে ঘুরে তাড়াতাড়ি রাজ্যে ফিরে আসবি। ঠিক আছে মা। স্বর্ণাপরী রানীপরীর কাছে অনুমতি নিয়ে পরিলোক থেকে বেরিয়ে জঙ্গলে চলে আসে আর মনের আনন্দে জঙ্গল ঘুরে ঘুরে দেখতে থাকে। ঠিক তখনই শিখা নাগিন তার গুহা থেকে পরীকে দেখে বলে, এই তো এই তো পরী জঙ্গলে চলে এসেছে। মেঘ রাক্ষস তো এই পরীর কথাই আমাকে বলেছিল। আমি যদি এই পরীর চুল মেঘ রাক্ষসকে দিতে পারি, তাহলে মেঘ রাক্ষস তার অর্ধেক শক্তি আমাকে দিবে, আর আমি হব রাক্ষস শক্তি আর নাগিন শক্তির অধিকারী। যাই যাই, তাড়াতাড়ি পরীকে বন্দি করি। শিখা নাগিন এই কথা বলে তার গুহা থেকে বেরিয়ে স্বর্ণপরীর সামনে আসে আর একটা জাদুই রশি দিয়ে পরীকে বেঁধে ফেলে। স্বর্ণপরী নাগিনকে দেখে বলতে থাকে, হে কি নাগিন, তুমি আমাকে এভাবে বন্দি করলে কেন? তুমি আবার আমার চুলে লোভে পড়নি তো? পরী, তুই তো দেখি দারুণ বুদ্ধিমতী, এক নিমিষেই আমার পরিকল্পনা বুঝে গেলি। নাগিন, তুমি না বুঝে না শুনে বড্ড ভুল করলে। বড্ড ভুল। যে আমার চুলের ওপর লোভ দেয়, আমি তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেই। এবার তুমি আমার শাস্তির শিকার হবে। এই বলেই স্বর্ণাপরী তার জাদুই শক্তি দ্বারা শিখা নাগিনের বাধা জাদুই রশি থেকে মুক্ত হয় আর একটা তীর প্রকট করে নাগিনের দিকে ছুঁড়ে মারে। সেই তীর সোজা গিয়ে নাগিনের কপালে আঘাত করে। শিখা নাগিন আর্তনাদ করে সেখানেই মারা যায়। আর স্বর্ণাপরী তাই দেখে বলতে থাকে, আমার চুলে যে লোভ দিবে তার শাস্তি এরকমই ভয়াবহ হবে। আমার চুল কোনো অপশক্তির কাজে নয়, বরং অসহায়দের সাহায্য করার জন্য প্রয়োগ হবে। এই বলেই স্বর্ণাপরী সেখান থেকে সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে মেঘ রাক্ষস তার রাজপ্রাসাদে বসে একটা আয়নায় পরী আর নাগিনের সাথে ঘটে যাওয়া সব দৃশ্য দেখতে থাকে আর বলে, না 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 পরি, তুই এভাবে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিতে পারিস না। না, এভাবে আর বসে থাকা চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে। স্বর্ণাপরী, আমার পাঠানো দাসী পরি আর নাগিন তোর চুল কাটতে না পারলেও আমি কাটবো তোর চুল, আর সেই চুল কাজে লাগিয়ে হব আমি শক্তিমান। আমি আসছি পরি, তুই তৈরি থাক। অন্যদিকে স্বর্ণাপরী বনে ঘুরতে ঘুরতে বলে, উফ, অনেক হয়েছে, আর নয়, এবার পরিলোকে ফেরা যাক। স্বর্ণাপরী যখন এভাবে বলছিল, ঠিক তখনই তার কানে একটা আর্তনাদ এসে পৌঁছায়। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। আমার অনেক কষ্ট হচ্ছে, সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। কে কে করুণ সুরে আর্তনাদ করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। দেখি তো কে। স্বর্ণাপরী আর্তনাদ অনুসরণ করে চলতে থাকে আর দেখতে পায় একটা ময়ূরী তীর বৃদ্ধ হয়ে মাটিতে পড়ে কাঁদছে। হায় হায় ময়ূরী, তোমার এই অবস্থা হলো কি করে? শিকারীর তীর লেগেছে। পড়ি পড়ি, আমাকে সাহায্য করো। পড়ি, আমাকে সাহায্য করো। শান্ত হও ময়ূরী, আমি তোমাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই বলে স্বর্ণাপরী ময়ূরের শরীর থেকে খুব সাবধানে তীরটা বের করে আর ক্ষত স্থানে তার মাথার চুল স্পর্শ করে, আর সাথে সাথে ময়ূরী সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়েছি। পড়ি, তোমার চুলের তো দেখছি অনেক শক্তি। আমি আশীর্বাদ করি পড়ি, তোমার চুলের এই শক্তি অক্ষুণ্ণ থাক সারা জীবন। ধন্যবাদ ময়ূরী, তোমার আশীর্বাদের জন্য। আমি আসি পড়ি, আমার দুটো ছানা বাসায় আমার জন্য অপেক্ষা করছে। ময়ূরী স্বর্ণাপরীর কাছে বিদায় নিয়ে চলে যায়।
অন্যদিকে মেঘ রাক্ষসও বনে চলে আসে। না, এই রূপে পরীর সামনে যাওয়া যাবে না, রূপ পরিবর্তন করতে হবে। এই বলে মেঘ রাক্ষস তার রূপ পরিবর্তন করে হীরক রাজকুমারের রূপ ধারণ করে আর স্বর্ণাপরীর সামনে চলে আসে। স্বর্ণাপুরী, তুমি এখানে? আর আমি তোমাকে পুরোপুরি লোক খুঁজে এলাম। কে কে তুমি, আর আমাকে বা কেন খুঁজছিলে? ও মা, সে কি, তুমি আমাকে চিনো না? আমি হলাম পরিলোকের উত্তর রাজ্যের রাজকুমার হিরো। আমার মা আর তোমার মা খুবই ঘনিষ্ঠ বান্ধবী। আমার মা শয্যাশয়ী হয়ে পড়ে আছে। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল তোমাকে একটিবার দেখা, তাই আমি তোমাকে নিতে এসেছি পরি। চলো, আমার সাথে চলো। সবই বুঝলাম, কিন্তু আমি আমার মায়ের অনুমতি ছাড়া কোথাও যাব না। রাজকুমারী, আমি তোমার মায়ের অনুমতি নিয়ে এখানে এসেছি। আমার মায়ের হাতে যে বেশি সময় নেই। চলো রাজকুমারী, আমার মাকে একটিবার দেখা দিবে। শান্ত হও রাজকুমার, আমি যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো। স্বর্ণাপরী মেঘ রাক্ষসের ছলনা বুঝতে না পেরে মেঘ রাক্ষসী রূপী হীরক কুমারের সাথে তার প্রাসাদে চলে যায়। প্রাসাদের চারদিকে চোখ বুলিয়ে স্বর্ণাপরী বলতে থাকে, এই প্রাসাদটা তো আমার কোনো পরিরাজ্যের মতো লাগছে না। হীরক রাজকুমার, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এই বলে স্বর্ণাপরী পেছন তাকাতেই হীরক রাজকুমারের জায়গায় মেঘ রাক্ষসকে দেখতে পায় আর বলে, এ কি মেঘ রাক্ষস, তুই এখানে? আর হীরক রাজকুমার কোথায়? বোকা পরি, আমি তোকে ধোকা দিয়েছি। হীরক রাজকুমার নয় রে, ওটা আমি ছিলাম, আমি। মিথ্যুক ছলনাকারী, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? বুঝতে পারছিস না, আমি তোর মাথার চুল কেটে নিতে এখানে নিয়ে এসেছি। শয়তান, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। যারা যারা আমার চুলে লোভ দিয়েছিল, আমি তাদের সবাইকে কঠোর শাস্তি দিয়েছি, আর এখন তোকেও দিব। তুই যাদের শাস্তি দিয়েছিস, আমি ওদের পাঠিয়েছিলাম, কিন্তু ওরা পারেনি তোর চুল কাটতে, তাই আমি স্বয়ং তোর চুল কাটবো। এই বলে মেঘ রাক্ষস জাদু করে একটা কাঁচি প্রকট করে আর স্বর্ণাপরীর চুলের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই স্বর্ণাপরী তার চুল লম্বা করে আর সেই চুল দিয়ে মেঘ রাক্ষসকে পেঁচিয়ে ধরে। ছাড়, ছাড় আমাকে, ছাড়, আমি তোর চুল কাটবই কাটবো। ছাড় বলছি, ছাড়। এখনো তোর তেজ কমছে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। স্বর্ণাপরী জাদু করে মেঘ রাক্ষসকে একটা ইঁদুরে পরিতে পরিণত করে দেয় আর খাঁচায় বন্দি করে ফেলে। এটা এটা কি বানালি আমাকে? আমাকে আগের রূপে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। এটা তোর লোভের শাস্তি। তুই সারা জীবন ক্ষুদ্র কীট হয়ে থাকবি এই খাঁচায়। না পারবি এখান থেকে বের হতে, না পারবি কিছু করতে। না, না, না। স্বর্ণাপরী আর কিছু না বলে সেখান থেকে পরিলোকে ফিরে আসে। স্বর্ণাপরীকে দেখে রানীপরী বলতে থাকে, মা স্বর্ণা, তোর ফিরতে এত দেরি হলো কেন? তোর কোনো বিপদ হয়েছিল নাকি? বল মা। বলছি মা, সব বলছি, শোনো। স্বর্ণাপরী তার সাথে ঘটে যাওয়া সব কথা তার মাকে খুলে বলে। সব শুনে রানীপরী বলে, বাহ, এই শুনে খুব খুশি হলাম রে মা। তুই লোভীদের শাস্তি দিয়েছিস আর তোর চুল দিয়ে ময়ূরের উপকার করেছিস। আমি তোকে আশীর্বাদ করি, এইভাবে লোভীদের শাস্তি আর অসহায়দের উপকার করে যাবি। রানীপরী তার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করতে থাকে আর এভাবে ওরা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কৈলাসপুর বনের মধ্যে ছিল এক নাগরাজ্য। সেই নাগরাজ্যের রাজা ছিল কালনাগ আর রানী ছিল কালনাগিন।
একদিন কালনাগ তার দাস ড্রাকুলাকে নিয়ে বনের মধ্যে ঘুরতে বের হয় আর ঘুরতে ঘুরতে কৈলাসপুর নদীর ধারে এসে পৌঁছায়। ড্রাকুলা, আমরা তো আমাদের রাজ্য ছেড়ে কৈলাসপুর নদীর ধারে চলে এসেছি। চল চল, সামনে আর এগোনো যাবে না, আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। এই নদীর পার থেকে নদীর তলদেশ পর্যন্ত জলপরীদের রাজ্য। সেই রাজ্য সীমানায় আমাদের নাগ জাতিদের যাওয়া নিষেধ। এটা আমাদের পূর্বপুরুষদের বিধান। কালনাগ, আপনি হলেন নাগ জাতিদের সর্বশক্তিমান নাগ, আর আপনি কিনা পূর্বপুরুষদের বিধিনিষেধ মেনে চলবেন? এটা আপনার শক্তির অমর্যাদা করা হবে। চলুন তো, আর সব বিধান ভেঙে দিন। চলুন চলুন, আজ আমরা এই নদীর পুরো পার ঘুরে বেড়াবো। ঠিক বলেছিস ড্রাকুলা, কতদিন আর ওই পূর্বপুরুষদের বিধিনিষেধ মেনে চলবো? আমারও তো ইচ্ছে করে এই নদীর পার নদীর তলদেশে সব জায়গায় ঘুরে বেড়াতে। চল চল। এই কথা বলে কালনাগ আর ড্রাকুলা নদীর ধারে যেতে থাকে। অন্যদিকে জলপরি তার জল রাজ্য থেকে উঠে এসে নদীর পাড়ে বসে রোদে তার চুল শুকাচ্ছিল। তার পুরো শরীর ভর্তি মণিমুক্তার গহনাগুলো রোদের আলোয় ঝলমল করছিল। ঠিক তখনই কিছু দূর থেকে কালনাগ আর ড্রাকুলা জলপরীকে দেখতে পায়। কালনাগ কালনাগ, আমি যা দেখছি আপনিও কি তা দেখছেন? দেখুন দেখুন, ওই জলপরীর গায়ে কত মণিমুক্তার গহনা। এসব গহনা যদি আপনার কাছে থাকতো তবে আপনি নাগ রাজ্যে আরো সম্মানিত হতেন। ওই জলপুরীর মণিমুক্তার গহনার দিকে তো আমারও লোভ হচ্ছে, কিন্তু ওই গহনা পাবো কি করে? ওই জলপরী তার রাজ্যের সীমানায় আমাকে দেখলেই প্রচন্ড রেগে যাবে। আর নাগদের থেকে বরাবর ওই জলপরীদের শক্তি বেশি, আমি তো জোর করে কেড়েও নিতে পারবো না। কালনাগ, কোনো চিন্তা করবেন না, আপনাকে সাহায্য করার জন্য তো আমি আছি। যান যান, ওই জলপরীর শরীর থেকে গহনাগুলো জোর করে কেড়ে নিয়ে আসুন, আর না পারলে তার সাথে লড়াই করুন। যান যান। ড্রাকুলার কথা শুনে কালনাগ জলপরীর দিকে এগিয়ে যায় আর ড্রাকুলা দূরেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জলপরী তার সীমানায় কালনাগকে আসতে দেখে ভীষণ রেগে যায়। এ কি কালনাগ, তুমি আমার সীমানায় কেন এসেছো? আমাদের রাজ্যের সীমানা তো আলাদা করে দেওয়া। পূর্বপুরুষদের বিধান তোমার মনে নেই কালনাগ? আমার পূর্বপুরুষরা কম শক্তিশালী ছিল, তাই ওসব বিধান টিধান দিয়ে গেছে। আমি তাদের থেকে অধিক শক্তিশালী, আমি ওসব বিধান মানি না। শোন জলপরি, তোর শরীরের ওই মণিমুক্তার গহনার প্রতি আমার লোভ জেগেছে, ওসব দিয়ে দে আমাকে। মূর্খ, মূর্খ তুই! তোর পূর্বপুরুষরা বরাবর আমাদের গহনা মণিমুক্তার দিকে নজর দিয়েছে আর বরাবর আমাদের হাতে মৃত্যুবরণ করেছে। সেই ভুল তুইও করছিস। যা, প্রাণ নিয়ে পালিয়ে যা নিজের সীমানায়। আহ, সীমানা সীমানা সীমানা, তোর এত দম্ভ! আজ তোকে মেরে আমি তোর মণিমুক্তার গহনা তো নিবই নিব, তার সাথে জল রাজ্যেরও মালিক হব। এ কথা বলে কালনাগ যেমনি তার মুখ থেকে বিষ ছুঁড়ে জলপরীর দিকে নিক্ষেপ করে, ঠিক তখনই জলপরীও তার হাতে জাদুই দণ্ড প্রকট করে আর সেই দণ্ড ছুঁড়ে মারে কালনাগের দিকে। জাদুই দণ্ড কালনাগের চোরা বিষ ভস্ম করে দিয়ে সোজা তার বুকে বিঁধে। ড্রাকুলা বাঁচা! কালনাগ চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এরপর জলপরী তার জলরাজ্যে চলে যায়। অন্যদিকে ড্রাকুলা কালনাগের মৃতদেহের কাছে এসে হাসতে হাসতে বলে, আমি তো এটাই চেয়েছিলাম। কতদিন আর কালনাগের দাস হয়ে থাকবো? কালনাগকে যেমন উস্কে দিয়ে জলপরীর হাতে শেষ করলাম, এবার কালনাগিনের সাথে আবার জলপরীর দণ্ড বাঁধিয়ে এই নাগরাজ আর জলরাজ্যের মালিক হব। স্থল জলের সব কিছুর রাজা হব। এ কথা বলে ড্রাকুলা সেখান থেকে উড়ে নাগরাজ্যে চলে যায় আর কালনাগিনের সামনে কাঁদতে কাঁদতে বলে, কালনাগিন, আমাদের নাগরাজ্যের সর্বনাশ হয়ে গেছে। একে একে ড্রাকুলা, কাঁদছিস কেন? কালনাগ কোথায়?
কাল নাগার কোনো দিনও ফিরবে না। জল রাজ্যের জলপরি কালনাগকে অন্যায় ভাবে মেরেছে। বনে ঘুরতে ঘুরতে কালনাগের একটু জল তেষ্টা পেয়েছিল, আর কালনাগ নদীর জল খাওয়াতে জলপুরি তাকে মেরে ফেলেছে। আর বলেছে নাগরাজ্য থেকে যেই জল রাজ্যের কাছে যাবে তাকে নাকি মেরে ফেলবে। ছাড়বো না ওই জলপরীকে। এক্ষুনি তার জল রাজ্যে গিয়ে তাকে মেরে আসবো। এ কথা বলে কালনাগিন রেগে ফুঁসতে ফুঁসতে জল রাজ্যের দিকে ছুটে যেতে থাকে। আর ড্রাকুলা আবার হাসতে হাসতে বলে, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার মিথ্যা কথাতে কালনাগিন জলপরীর সাথে দ্বন্দ্ব করবে, আর দুজনেই মারা যাবে। আমার দুই রাজ্যের মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যাই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি, জলপরী আর কালনাগিনের মৃতদেহ যখন জলে ভেসে উঠবে নদীর তলদেশ থেকে তা দেখে আমার প্রাণ জুড়িয়ে যাবে। অন্যদিকে কালনাগিন নদীর পাড়ে এসে পৌঁছায় আর বলে, নদীর পাড়ে তো চলে এলাম, কিন্তু জলপরীর সাথে তো যুদ্ধে আমি পারবো না। জলপরীর শক্তি আমার থেকে অনেক বেশি, কিন্তু তাই বলে তো আমি কালনাগের মৃত্যুর প্রতিশোধ নিতে পিছু পা হব না। শক্তিতে না পারি, বুদ্ধি দিয়ে ওই জলপরীকে হত্যা করবই করব। এ কথা বলে কালনাগিন একটা সাধারণ জলপরীর রূপ ধারণ করে আর জল রাজ্যের দিকে রওনা দেয়। একি বাহিরে কারো কান্নার শব্দ পাচ্ছি, যাই তো গিয়ে দেখি তো এমন করুণ সুরে কে কাঁদছে। এ কথা বলে জলপরী গুহা থেকে বেরিয়ে আসে। আর সেই জলপরী রূপী কালনাগিনকে দেখে চিনতে না পেরে বলে ওঠে, এ কি, তুমি কে? তোমাকে তো আগে কখনো আমার রাজ্যে দেখিনি, আর এভাবে কাঁদছো কেন বলো? আমি পূর্ব দিকের সমুদ্রের জলপরী রানীর দাসী ছিলাম। ওই জলপরী রানী আমাকে কাছ থেকে বাদ দিয়েছে, তাই নিরুপায় হয়ে এই কৈলাস নদীর রাজ্যে এসেছি আপনার খোঁজে। আমি আপনার দাসী হয়ে থাকতে চাই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আরে আর কেঁদো না, তুমি আমার কাছে কাজ পাবে। তুমি আজ থেকে আমার দাসী। এসো আমার সাথে ভেতরে এসো। আহা, কেঁদো না তো আর। যাও, আমার জন্য এক গ্লাস মুক্তোর রস নিয়ে এসো। তুমি তো এবার থেকে আমার কাছেই থাকবে, তোমার আর চিন্তা নেই। ঠিক আছে, আপনার হুকুম আমার শিরোধার্য। এ কথা বলে জলপুরী রূপী কালনাগিন সেখান থেকে চলে যায় আর বাহিরে গিয়ে পুনরায় তার আগের কালনাগিন রূপ ধারণ করে। এই তো প্রতিশোধ নেওয়ার সুযোগ আমি পেয়ে গেছি। আজকেই হবে ওই জলপরীর শেষ দিন। এ কথা বলে কালনাগিন তার মুখ থেকে বিষ বের করে একটা ঝিনুকের মধ্যে রাখে আর হাসতে হাসতে বলে, এবার আমার বিষ দিয়ে করব ওই জলপরীর জীবনের বাজিমাত। এ কথা বলে কালনাগিন আবারও দাসী জলপরী রূপ ধারণ করে গুহার মধ্যে প্রবেশ করে। এই যে জলপরী রানী, আপনার মুক্তোর রস আমি নিয়ে এসেছি। এ কথা বলে কালনাগিন রূপী জলপরী যখন সেই বিষ ভর্তি ঝিনুকের খোলসটা মিথ্যা বলে এগিয়ে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে জল বেঁধে প্রকট হয় আর জাদু দিয়ে বিষ ভর্তি ঝিনুকের খোলসটা কালনাগিন রূপী জলপরীর হাত থেকে ফেলে দেয়। জলদেবী, আপনি হঠাৎ এখানে প্রকট হলেন যে? জলদেবী, আমার দ্বারা কি কোনো অন্যায় হয়েছে? আপনার প্রকট হওয়ার কারণ কি আমি জানতে পারি? তুই কোনো অন্যায় করতে পারিস না, আর যারা অন্যায় করে না
তাদের বিপদ থেকে বাঁচাতে আমি সেখানে প্রকট হই। তুই যেটা মুক্তোর রস মনে করে খেতে যাচ্ছিলি, আসলে সেটা মুক্তোর রস নয়, কালনাগিনের বিষ। আর যাকে তুই দাসী বলে নিজের কাছে রেখেছিস, সেও আসলে কালনাগিন। জলদেবী এই কথা বলার সাথে সাথে জলপরি থেকে কালনাগিন নিজের রূপ ধারণ করে। আর জলপরি কালনাগিনকে দেখে রেগে গজগজ করতে করতে বলে, এ কি কালনাগিন তুই? তোর কালনাগ তো আমার মুক্তোর গহনার লোভে আমার হাতে মরেছে। তুই কিসের লোভে এখানে এসেছিস? তাও আবার আমাকে নিজের বিষ খাইয়ে মারতে এসেছিস? চুপ কর মিথ্যাবাদী! আমার কালনাগ কখনোই তোর গহনার লোভ করেনি। আমার কালনাগ তোর টেস্টায় শুধু একটু নদীর জল খেয়েছে। এই সামান্য কারণে আমার কালনাগকে তুই মেরেছিস, তাই তোকেও আমি আমার বিষ দিয়ে মেরে প্রতিশোধ নিতে এসেছি। থামো তোমরা। কালনাগিন, জলপরি কখনোই তোমার কালনাগকে ইচ্ছে করে হত্যা করেনি। কালনাগ আগে জলপরির উপর আক্রমণ করেছে, আর এসব হয়েছে তোমাদের দাস ওই ড্রাকুলার কারণে। তার প্ররোচনায় কালনাগ লোভে পড়েছে। তবে কি ড্রাকুলা আমাকে মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, তার ইচ্ছে হচ্ছে সবাইকে মেরে জলে স্থলে রাজ্য করা। বিশ্বাসঘাতক ড্রাকুলা, তোকে আমি ছাড়বো না। এ কথা বলে কালনাগিন সেখান থেকে চলে যায়। আর জলপরি জলদেবীকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, আপনাকে শতকোটি কৃতজ্ঞতা জলদেবী। আপনি প্রকট না হলে আমার প্রাণ চলে যেত ওই কালনাগিনের বিষে। আমার জাদু শক্তিও আর ওই বিষে কাজ করতো না। আমার কাজই হচ্ছে অন্যায় থামানো। এবার তাহলে আমি আসি। এ কথা বলে জলদেবী গায়েব হয়ে যায়। অন্যদিকে কালনাগিন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। তোর লোভ আর তোর কুটিল বুদ্ধির জন্য আমি আমার কালনাগকে হারিয়েছি। আজ তোকে আমি ছাড়বো না। এ কথা বলে কালনাগিন ড্রাকুলাকে ছোবল দেয়, আর কালনাগিনের বিষে ড্রাকুলা সেখানেই মৃত্যুবরণ করে। এভাবে কুটিল বুদ্ধিওয়ালা ড্রাকুলার মৃত্যু হয়। এরপর কালনাগিন আর জলপরি নিজেদের রাজ্য নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের? এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সব থেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।